মুম্বাইয়ের ব্যস্ত এবং ঝলমলে সন্ধ্যায় কাপুর টেক্সটাইলসের ৩৩ বছর বয়সী সিইও অনন্যা কাপুর নিজের জীবনের সবচেয়ে বড় প্রতারণার শিকার হওয়ার পর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তার বাগদত্তা কোম্পানির অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা চুরি করেছিল, যা অনন্যার হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করেছিল। সেই রাতে অনন্যা একজন ওলা চালককে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন, যাতে দেখতে পান একজন পুরুষ সুযোগ পেলে কি করে। কিন্তু অর্জুন বর্মা নামে সেই সাধারণ চালক তার সততা এবং নম্রতা দিয়ে অনন্যাকে অবাক করে দেন। যখন অনন্যা ইচ্ছেকৃতভাবে তার পার্স ফেলে রেখে যান, অর্জুন তা ফিরিয়ে দেন, কারণ তিনি বিশ্বাস করতেন মানুষের বিবেক যদি নোংরা হয়ে যায় তবে তাকে পরিষ্কার করা কঠিন। ম্যাডাম, এই ছোট ঘটনাই ছিল সেই পরীক্ষার শেষ, যা অনন্যার জীবন থেকে সন্দেহ দূর করে বিশ্বাস ফিরিয়ে আনার এক নতুন পথের সূচনা করেছিল। মুম্বাইয়ের সন্ধ্যা সবসময় ব্যস্ত এবং ঝলমলে থাকে, কিন্তু সেদিন তাজমহল হোটেলের জমকালো হলে জৌলুস ছিল কিছুটা অন্যরকম। কাপুর টেক্সটাইলস, দেশের নামকরা ফ্যাশন কোম্পানি, একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে গাঁটছড়া বেঁধেছিল। উৎসবের মেজাজ ছিল, ক্যামেরা ঝলকাচ্ছিল, ভিজিটিং কার্ড উড়ছিল এবং দামি পোশাকে সজ্জিত লোকেরা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলছিল। আর সেই ভিড়ের মাঝে একজন নারী ছিলেন, অনন্যা কাপুর। ৩৩ বছর বয়সে তিনি যে উচ্চতা অর্জন করেছিলেন তা অনেকের কাছেই ছিল কেবল একটি স্বপ্ন। উঁচু হিলের স্যান্ডেল, রেশমি শাড়ি আর হাতে কাঁচের গ্লাসে লাল ওয়াইনের শেষ ফোঁটা। মুখে হাসি ছিল, কিন্তু চোখে ছিল ক্লান্তি। বাইরে বৃষ্টির হালকা ফোঁটা পড়ছিল, কিন্তু অনন্যার হৃদয় চলছিল এক ভিন্ন ঝড়। যেমন যেমন অতিথিরা একে একে বিদায় নিতে লাগলেন, তিনি একা বসে রইলেন। ঘরের ঐশ্বর্য তার ভেতরের শূন্যতাকে আরও গভীর করে তুলছিল। তিনি ভাবছিলেন, এত কিছু অর্জন করার পরেও কেন মনে হচ্ছে যেন সবটাই অপূর্ণ। ৩ বছর আগে তিনি জীবনে সবচেয়ে বড় প্রতারণার শিকার হয়েছিলেন। অর্জুন মেহরা, তার বাগদত্তা, যাকে তিনি ধ্বংসের হাত থেকে তুলে শিখরে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু সে তার বিশ্বাসে আঘাত এনেছিল। কোম্পানির অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে সে গায়েব হয়ে গিয়েছিল। ভালোবাসা, বিশ্বাস আর আত্মসম্মান তিনটেরই একসাথে খুন হয়েছিল সেদিন। সেই দিনের পর থেকে অনন্যা স্থির করে নিয়েছিলেন তিনি আর কাউকে বিশ্বাস করবেন না, বিশেষ করে পুরুষদের নয়। তিনি প্রায়শই লোকজনকে পরীক্ষা করতেন, বিশেষ করে যখন তাদের মনে হতো যে তাদের কোনো সুবিধা হতে পারে। তিনি দেখতে চাইতেন সামনে যখন একজন নারী দুর্বল, একা এবং তার পকেট থেকে টাকা উঁকি দিচ্ছে, তখন সেই লোকটি কি করে। সেই রাতে যেই তিনি হোটেল থেকে বাইরে পা রাখলেন, তার চোখে সেই পুরনো খেলাটা আবার ঝলসে উঠল। রাস্তায় বৃষ্টির ফোঁটাগুলো চিকচিক করছিল। তিনি একটি ওলা বুক করলেন। তার উদ্দেশ্য স্পষ্ট ছিল, একবার আবারও কাউকে পরীক্ষা করা। কয়েক মিনিট পর একটি সাধারণ বাইক তার সামনে এসে থামল। চালক হেলমেট খুললেন। প্রায় ৩০ বছর বয়সী এক যুবক, গায়ের রং শ্যামলা, চেহারা পরিশ্রমে ক্লান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। নাম ছিল অর্জুন বর্মা। অনন্যা ইচ্ছে করে তার হাঁটার ধরনে নেশাগ্রস্ত ভাব আনলেন। তিনি ধীরে ধীরে হাসলেন এবং বললেন, আমি যদি আপনার বাইকে বমি করে দিই, তাহলে কি আপনি আমাকে নামিয়ে দেবেন? অর্জুন রিয়ার ভিউ মিরারে তার দিকে তাকালেন, হালকা হাসলেন এবং বললেন, গাড়ি তো ধোয়া যাবে, কিন্তু মানুষের বিবেক যদি নোংরা হয়ে যায় তবে তাকে পরিষ্কার করা কঠিন। ম্যাডাম, অনন্যা একটু অবাক হলেন। এমন কথা শোনার অভ্যাস তার ছিল না। বেশিরভাগ মানুষ হয় ভয় পেত, নয়তো তোষামত করত, কিন্তু এই লোকটি ছিল আলাদা। বাইক চলতে লাগল। মুম্বাইয়ের ভেজা রাস্তায় বাইকের এমন ভারসাম্যপূর্ণ চলা এক অভিজ্ঞ হাতের প্রমাণ ছিল। অর্জুন একবারও তাকে অস্বস্তি বোধ করতে দেননি। যখন বাতাস জোরে বইল, তখন তিনি কেবল এতটুকু বললেন, যদি আপনার ঠান্ডা লাগছে তাহলে স্কার্ফটা ঠিক করে নিন। কোনো অপ্রয়োজনীয় কথা নেই, চোখের টান নেই, মিথ্যা আকর্ষণ নেই। অনন্যা মাথা পেছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলেন। অর্ধেক ঘুম, অর্ধেক চিন্তা। কখনো কখনো তার মনে হতো যেন তিনি সত্যিই ক্লান্ত, কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবে ও আবেগগতভাবেও। যখন বাইক তার বাড়ির কাছে পৌঁছালো, তিনি পার্স বের করার অজুহাতে দেরি করলেন। তারপর ইচ্ছাকৃতভাবে নিজের পার্স সিটে ফেলে রেখে নেমে গেলেন। তিনি একটি খুঁটির সাথে হেলান দিয়ে কোণের চোখ দিয়ে দেখতে লাগলেন। অর্জুন পার্সটি দেখলেন, তুললেন। এক ঝলকে বুঝে গেলেন পার্সে অনেক টাকা আছে, কিন্তু কিছু না বলে বাইক ঘুরিয়ে তার কাছে এসে বললেন,
ম্যাডাম আপনার পার্স পড়ে গিয়েছিল। অনন্যা পার্সটি নিলেন, কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, এত টাকা দিয়ে আপনি 1 বছর আরামে থাকতে পারতেন, কেন ফিরিয়ে দিলেন? অর্জুন সরাসরি তার চোখের দিকে তাকালেন এবং বললেন, আমি পরিশ্রম করি যাতে নিজের জন্য এবং আমার বোনের জন্য সম্মানের রুটি উপার্জন করতে পারি। অন্যের জিনিস নিয়ে বাঁচা আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই বলে তিনি হেলমেট পরলেন, বাইক চালু করলেন এবং চলে গেলেন, ধন্যবাদ না শুনে, পেছনে না তাকিয়ে। অনন্যা সেখানেই দাঁড়িয়ে রইলেন, যেন কেউ তার ভেতরে কিছু নাড়িয়ে দিয়েছে। তিনি জানতেন এটি কেবল একটি ছোটখাটো সাক্ষাৎ ছিল, কিন্তু সেই রাতে প্রথমবারের মতো তার মনে হল হয়তো তার ভাবনা ভুল হতে পারে। হয়তো সব মানুষই সুযোগের সদ্ব্যবহারকারী হয় না, আর হয়তো কোথাও কেউ আছে যে কোনো স্বার্থ ছাড়াই সঠিক কাজ করে। সেই রাতে প্রথমবারের মতো তিনি তার জানালা দিয়ে বৃষ্টি দেখলেন, কোনো ফিল্টার ছাড়াই, এবং একটি ছোট্ট আওয়াজ তার ভেতরে উঠল, আমি কি ভুল ছিলাম? রাতভর অনন্যার ঘুম এল না। বিছানায় এপাশ অপাশ করতে করতে বারবার সে একটি মুখ মনে আসছিল, অর্জুন বর্মার মুখ। সেই শান্তি, সেই দৃঢ়তা এবং সেই সরাসরি স্পষ্ট কথা। মানুষের বিবেক যদি নোংরা হয়ে যায় তবে তাকে পরিষ্কার করা কঠিন। এটি শুধু একটি জবাব ছিল না, এটি ছিল একটি আয়না যা অনন্যার সামনে রাখা হয়েছিল, এবং সেই আয়নায় তিনি নিজেকে দেখলেন এমন এক নারী যিনি সবাইকে সন্দেহের চোখে দেখেন, যিনি প্রতিটি সাহায্যের পেছনে স্বার্থ খোঁজেন, এবং যিনি নিজেকে সবসময় সঠিক মনে করে এসেছেন। সকাল হতেই তিনি তার পেন্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে গেলেন। নিচে মুম্বাইয়ের রাস্তায় সেই একই ছোটাছুটি, সেই একই কোলাহল, সেই একই বিশৃঙ্খলা। কিন্তু আজ সবকিছু কিছুটা আলাদা লাগছিল, সম্ভবত এই কারণে যে তার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করেছিল। তিনি তার মোবাইলে আগের রাতের ওলা রাইডের রেকর্ড দেখলেন। ড্রাইভারের নাম, সময়, রেটিং সব ঠিক ছিল। অর্জুন বার্মা, 2760 রাইড এবং প্রতিটিতে 5 তারা রেটিং। গ্রাহক মন্তব্যে বারবার একই কথা পুনরাবৃত্তি হচ্ছিল, সৎ, বুদ্ধিমান, খুব নম্র, কখনো দেরি করে না, প্রয়োজনের চেয়ে বেশি সাহায্য করে। অনন্যা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন এবং তারপর ধীরে ধীরে মোবাইলটি নামিয়ে রাখলেন। তার মনে বারবার একটি প্রশ্ন উঠছিল, অর্জুন কি সত্যি এমন যেমন তাকে দেখায়, নাকি এটি কেবল আরও একটি ভালো দেখতে মুখ যা সুযোগ পেলেই পাল্টে যাবে? কেউ কখনো অনন্যাকে এভাবে দ্বিধায় ফেলেনি। তিনি সাধারণত 2 মিনিটের মধ্যে মানুষের আসল রূপ বুঝে যেতেন, কিন্তু এবার তিনি নিজেকেই বুঝতে পারছিলেন না। সারাদিন অফিসের মিটিংয়েও তার মনোযোগ বারবার ভটকিচ্ছিল। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চলছিল, রিপোর্ট আসছিল, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। মিটিং রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি প্রতিটি সবুজ জ্যাকেটে একজন অর্জুনকে দেখতে পাচ্ছিলেন, এবং প্রতিটি বাইকের আওয়াজে তিনি আগের রাতের বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছিলেন। সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, তখন ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন এবং নিজেই বাইরে নেমে গেলেন। বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এবার তিনি ভিজতে ভয় পাচ্ছিলেন না। তিনি জানতেন তাকে কিছু করতে হবে, আবার কারো সাথে দেখা করতে হবে। তিনি তার মোবাইল থেকে অর্জুনকে কল করলেন। ওলা ফোন তুলল, সেই শান্ত, নিয়ন্ত্রিত কণ্ঠস্বর। হাই, আমি অনন্যা কাপুর বলছি। আপনি কাল রাতে আমাকে তাজ হোটেল থেকে নামিয়েছিলেন? হ্যাঁ ম্যাডাম। সব ঠিক আছে তো? অর্জুন সেই স্বাভাবিক স্বচ্ছন্দতায় জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সব ঠিক আছে। আমি চাইছিলাম যে আপনি আরেকবার আমাকে নামিয়ে দিন। আমি পুনে যাচ্ছি, একটা মিটিং আছে, এবং আমি চাইছিলাম যে আপনি আমাকে ড্রাইভ করুন। একটু নীরবতা, তারপর জবাব এলো, ঠিক আছে ম্যাডাম, আপনি লোকেশন পাঠিয়ে দিন। অনন্যা নিজেই অবাক ছিলেন যে তিনি কেন এমন বললেন। তিনি ওলাতে আরও অনেক প্রিমিয়াম ড্রাইভার পেতে পারতেন, কিন্তু তিনি জানতেন তিনি অর্জুনের সাথে আবার দেখা করতে চান। পরের দিন সকালে অর্জুন নির্ধারিত সময়ে পৌঁছে গেলেন। বাইক সেই একই ছিল, সেই একই জ্যাকেট, সেই একই হাসি। কিন্তু এবার অনন্যা ছিলেন অন্যরকম। তিনি কোনো ডিজাইনার পোশাক পরেননি, কেবল একটি সাধারণ স্যুট আর দোপাট্টা। তিনি দেখতে চেয়েছিলেন যে তিনি যদি একজন সাধারণ নারী হয়ে যান, তবে অর্জুনের আচরণে কোনো পরিবর্তন আসে কিনা। রাস্তা খালি ছিল, আবহাওয়া ছিল মনোরম। বাইকে বসেই তিনি জিজ্ঞেস করলেন, অর্জুন, তোমার কি কখনো ভয় হয় না যে দুনিয়া খুব অসৎ হয়ে গেছে? ভয় তো হয়, কিন্তু তারপর ভাবি আমিও যদি পাল্টে যাই, তাহলে আমার মধ্যে আর অন্যদের মধ্যে পার্থক্য কি থাকবে? কিছুক্ষণ দুজনেই চুপ রইলেন। তারপর অনন্যা জিজ্ঞেস করলেন, তোমার পরিবার? একটি ছোট বোন আছে, মীরা, হৃদরোগ। চিকিৎসা চলছে,
বাবা মা এখন আর নেই। আর তুমি? আমি শুধু চাই মীরা সুস্থ হয়ে উঠুক, তারপর হয়তো আমিও নিজের জন্য অন্য কিছু ভাবব। অনন্যা প্রথমবারের মতো অনুভব করলেন যে অর্জুনের জগৎটা কত সীমিত, কিন্তু সত্য। তার প্রতিটি কথাই ছিল এক গভীরতা, এক সরলতা, যা হয়তো তিনি কখনো দেখেননি। পুনে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি আবার জোরদার হয়ে উঠেছিল। একটি শুনশান মোড়ে হঠাৎ অনন্যা মিথ্যে বললেন, আমার অফিসের চাবি হয়তো মুম্বাইতেই রয়ে গেছে, আর এই মুহূর্তে কেউ জানালা মতও নেই এখানে। অর্জুন কোনো প্রশ্ন না করেই বললেন, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনি আমার ঘরে বিশ্রাম নিতে পারেন। খুব বড় নয়, কিন্তু পরিষ্কার। অনন্যা হ্যাঁ বললেন। যখন তিনি তার ঘরে পৌঁছালেন, যা দেখলেন তাতে তার চোখ ভরে এলো। একটি ছোট জায়গা, একটি বিছানা, একটি পুরনো আলমারি এবং এক কোণে মীরার ছবি। দেওয়ালে একটি ক্যালেন্ডার টাঙানো ছিল, যেখানে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টগুলো গোল করে লেখা ছিল। ঘরে না এসি ছিল, না কোনো বড় আসবাবপত্র। সেখানে ছিল এক এমন শান্তি যা কোনো দামি পেন্ট হাউস পাওয়া যায় না। অর্জুন এক কাপ চা বানিয়ে তার সামনে রাখলেন। বৃষ্টিতে গলা খারাপ হতে পারে, খেয়ে নিন। অনন্যা চুপচাপ কাপটি তুলে নিলেন। তিনি অনুভব করছিলেন যে প্রথমবারের মতো কেউ তার যত্ন নিয়েছে, স্বার্থ ছাড়া। সেই রাতে অনন্যা সিদ্ধান্ত নিলেন তিনি আর অর্জুনকে পরীক্ষা করবেন না। তিনি শুধু দেখবেন, হয়তো প্রথমবারের মতো কাউকে বিচার না করে বোঝার চেষ্টা করবেন। কিন্তু কোথাও না কোথাও তার ভিতরে এখনও একটি প্রশ্ন বেঁচে ছিল, আসলেই কি কেউ এত ভালো হতে পারে? সেই রাতে অর্জুনের ঘরে তার ঘুম এলো না। অনন্যা একদিকে বিছানায় শুয়েছিলেন, আর অর্জুন বাইরে বারান্দায় চাদর মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করছিলেন। বৃষ্টির আওয়াজ অবিরাম জানালার কাঁচে পড়ছিল, যেন প্রতিটি ফোঁটা অনন্যার ভেতরে ওঠা চিন্তাগুলোকে শব্দ দিচ্ছিল। ঘরে হালকা আলো ছিল এবং তার চোখ মীরার ছবির দিকে স্থির ছিল। ছবিতে মীরা হাসছিল, হতাশা থেকে বেখবর, যেন দুনিয়া এখনও একটি সুন্দর জায়গা। অনন্যার হাতে সেই একই কাপ ছিল যাতে অর্জুন চা দিয়েছিলেন। সেটি এখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তাতে অবশিষ্ট উষ্ণতা এখনও তার আঙুলে বাকি ছিল। তোমার বোন মীরার বয়স কত? তিনি ধীরে ধীরে বারান্দার দিকে জিজ্ঞেস করলেন। 8। অর্জুনের স্পষ্ট এবং ধীর কণ্ঠস্বর এলো। আর কবে থেকে অসুস্থ? জন্ম থেকে। হার্টে ফুটো আছে। সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে, কিন্তু অপারেশনের জন্য টাকা দরকার। কিছু মুহূর্তের নীরবতার পর অনন্যা আবার জিজ্ঞেস করলেন, তুমি কোনো এনজিওর কাছে সাহায্য চাওনি? কয়েকবার চেষ্টা করেছি, অর্জুন বললেন, কিন্তু ফর্ম পূরণ করা, সুপারিশ আনা, লোকদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এসব আমি করতে পারি না। আমি ভাবলাম যতটুকু সম্ভব নিজেই করব। অনন্যা একটি খোঁচা অনুভব করলেন। তার কাছে বিশ্বের প্রতিটি বড় এনজিওর নাম্বার ছিল, কিন্তু কখনো কারো সাহায্যের জন্য ব্যবহার করেননি। তুমি এত ভালো কেন অর্জুন? বলতে বলতে তিনি থেমে গেলেন। আমি ভালো নই ম্যাডাম, অর্জুন হেসে বললেন। আমি কেবল ভুল পথে চলতে ভয় পাই। রাত আরও গভীর হল। অনন্যা জানালার কাছে দাঁড়িয়ে বাইরে দেখলেন। কোথাও দূরে একটি ট্রেনের বাঁশি শোনা গেল। মনে একটি অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কিছু পাল্টে যাচ্ছে। পরের দিন সকালে অর্জুন উঠে আবার চা বানালেন, এবার আদা আর তুলসী দিয়ে। কাপটি রাখতে গিয়ে তিনি বললেন, বৃষ্টি আজও চলছে, যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে পুনে স্টেশন ছেড়ে আসি। না, আমি আজ এখানেই থাকব, অনন্যা বললেন। আমি ক্লান্ত এবং হয়তো ভাবার প্রয়োজনও আছে। অর্জুন কোনো প্রশ্ন করলেন না, শুধু মাথা নাড়লেন এবং ঘর গোছানোর কাজে লেগে গেলেন। অনন্যা সেদিন অর্জুনকে মনোযোগ দিয়ে দেখলেন, প্রতিটি কাজে নম্রতা, প্রতিটি আচরণে সততা। তিনি তার ছেঁড়া পুরনো নোটবুকটি তুলে নিলেন, যেখানে প্রতিটি খরচের হিসাব লেখা ছিল। এক কোণে লাল কালি দিয়ে লেখা ছিল, অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থ 5 লক্ষ টাকা, এখন পর্যন্ত জমা 15,200 টাকা, বাকি 3,48,000 টাকা। প্রতিটি পাতায় সরলতার এক গল্প ছিল। তিনি নিজে একটি বড় কোম্পানির সিইও ছিলেন, যেখানে কোটির বাজেট এক মিটিংয়ে পাশ হয়ে যেত, কিন্তু এখানে একজন মানুষ প্রতিটি টাকার হিসাব রাখছিলেন যাতে তার বোন জীবন পেতে পারে। সেই রাতে যখন অর্জুন সবজি কিনতে গেলেন, অনন্যা তার হীরার দুল খুলে টেবিলের উপর রেখে দিলেন, এক প্রকার আরেকটি পরীক্ষার সূচনা করতে গিয়ে। অর্জুন কি সেগুলো নিয়ে চুপচাপ রেখে দেবে? সে কি বাকি সবার মতো সুযোগ দেখবে? কিন্তু যখন অর্জুন ফিরলেন এবং দুলগুলি দেখলেন, তিনি কিছু বললেন না।
তিনি সেগুলো তুললেন, একটি রুমালে মুড়লেন এবং আলমারি সবচেয়ে ওপরের ড্রয়ারে রেখে দিলেন। আপনার এই জিনিসটা পড়ে গিয়েছিল, আমি গুছিয়ে রেখেছি, তিনি কেবল এতটুকুই বললেন। অনন্যার ভেতরে যেন কোনো দেয়াল ভেঙে গেল। এটি শুধু পরীক্ষা ছিল না, এটি ছিল একটি স্বীকৃতি। তার এখন অর্জুনের উপর ভরসা হতে শুরু করেছিল। ধীরে ধীরে হলেও বিশ্বাসের একটি নতুন দেয়াল তৈরি হচ্ছিল, ইট ধরে ইট, অভিজ্ঞতা ধরে অভিজ্ঞতা। দ্বিতীয় দিন যখন তিনি ফিরছিলেন, তখন তিনি বললেন, অর্জুন, তোমার বোনের অপারেশন আমি করাতে পারি। টাকা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। অর্জুন তার দিকে তাকালেন, চোখে না ছিল রাগ, না ছিল খুশি, কেবল শান্তি। আমি জানি যে আপনার কাছে অনেক কিছু আছে ম্যাডাম, তিনি বললেন, কিন্তু আপনি কি এটা দিচ্ছেন কারণ আপনি আমাকে সাহায্য করতে চান, নাকি কারণ আপনি কিছু প্রমাণ করতে চান? অনন্যা চুপ হয়ে গেলেন। তার কাছে কোনো জবাব ছিল না। এই প্রথমবার যখন কেউ তার সাহায্যকে চ্যালেঞ্জ করেছিল, এই পর্যন্ত তিনি যাই দিতেন লোকেরা মাথা ঝুঁকিয়ে নিত, কিন্তু অর্জুন তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছিলেন, তার আবেগ নিয়ে। রাস্তায় ফিরে যাওয়ার সময় বাইকের পেছনে বসা অনন্যার চোখ ভিজে যাচ্ছিল। বৃষ্টির ফোঁটা এবং তার অশ্রু দুটোর মধ্যে এখন কোনো পার্থক্য ছিল না। তিনি অনুভব করলেন হয়তো তিনি নিজেকেও চিনতেন না। অর্জুনের আয়না বারবার তাকে দেখাচ্ছিল যে আসল ভালোত্ব দেখানায় নয়, বরং সিদ্ধান্তে থাকে। আর তিনি সিদ্ধান্ত নিলেন এখন আর কোনো ভান করা হবে না। মুম্বাই ফেরার পরেও অনন্যার ভেতরে কিছু শান্ত হয়নি। অফিসের মিটিং, ক্লায়েন্ট ডিল, কর্পোরেট প্রেজেন্টেশন সবকিছু আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরে একটি নতুন সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল। অর্জুনের কথাগুলো তখনও কানে বাজছিল। আপনি কি আমাকে সাহায্য করতে চান কারণ আপনি কিছু প্রমাণ করতে চান? তিনি নিজের কাছে একই প্রশ্ন বারবার দোহরালেন। জবাব প্রতিবারই ঝাপসা হয়ে যেত, কখনো হ্যাঁ, কখনো না। কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল, অর্জুনের সামনে তিনি আর সেই নারী ছিলেন না যা তিনি বিশ্বের সামনে ছিলেন। তারই অস্বস্তি তার সবচেয়ে কাছের সহকর্মী তন্বীও অনুভব করলেন। একদিন যখন দুজনের লাঞ্চ বিরতিতে ছিলেন, তন্বী মজা করে জিজ্ঞেস করলেন, আপনি খুব শান্ত হয়ে গেছেন, সব ঠিক আছে তো, নাকি কেউ মন চুরি করে নিয়েছে? অনন্যা শুধু হেসে কথাটা এড়িয়ে গেলেন, কিন্তু সত্যিটা ছিল মন চুরি যায়নি, বরং এমন কিছু ফিরিয়ে আনা হচ্ছিল যা তিনি অনেক আগে হারিয়ে ফেলেছিলেন, বিশ্বাস। সেই সন্ধ্যায় তিনি আরও একবার অর্জুনকে কল করলেন। এবার তিনি তাকে একটা ক্যাফেতে ডাকলেন, একটি এমন ক্যাফে যা উচ্চ শ্রেণীর ছিল, যেখানে প্রায়শই বলিউড তারকারা এবং ধনী ব্যবসায়ীরা যেতেন। অর্জুন সময়মতো এসে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করলেন। ক্যাফের ভেতরে আগেই অনন্যার দুই বান্ধবী উপস্থিত ছিলেন, রিয়া এবং সঞ্জনা। দুজনেই PhD এর অভ্যস্ত সদস্য। তারা আগেই কিছু সন্দেহজনক হাসি নিয়ে অর্জুনকে দেখছিলেন। অনন্যা পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করলেন, কিন্তু কিছু কথা দ্রুতই তীক্ষ্ণ হয়ে উঠল। তো আপনি উবার চালান? রিয়া হেসে জিজ্ঞেস করলেন, কিন্তু তার হাসিতে ছিল হালকা ব্যঙ্গ। হ্যাঁ, অর্জুন শান্তভাবে উত্তর দিলেন। বাহ, কি দারুণ, আজকাল সততাও অ্যাপের মাধ্যমে আসে, সঞ্জনা বললেন। তারপর নকল হাসিতে সবাই যোগ দিল। অনন্যা অস্বস্তি বোধ করলেন, কিন্তু কিছু বলতে পারলেন না। তিনি জানতেন যে এটি ভুল হচ্ছে, কিন্তু কেন যেন তিনি অর্জুনকে সামনে কিছু বলতে পারছিলেন না। সম্ভবত ভয় ছিল যে তিনি কিছু বললে অর্জুন বুঝে যাবেন যে তিনি এখন দুর্বল হয়ে পড়েছেন। অর্জুন চুপচাপ তার কফিতে একটি চুমুক দিলেন। তারপর বললেন, আমি এখানে শুধু এই কারণে এসেছি, কারণ আমার মনে হয়েছিল আপনি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু মনে হচ্ছে এই সাক্ষাৎটি আপনার জন্য অন্য কিছু প্রমাণ করার একটি মাধ্যম ছিল। তিনি উঠে দাঁড়ালেন। কণ্ঠস্বর না উঁচু ছিল না রাগান্বিত, কিন্তু তার প্রতিটি কথার প্রতিধ্বনি যেন অনন্যার বুকে নেমে যাচ্ছিল। আপনি আমাকে পরীক্ষা করছেন না অনন্যাজি, আপনি নিজেকে পরীক্ষা করছেন, এবং সেই পরীক্ষায় হয়তো আপনি নিজেই হেরে যাবেন। এই বলে তুমি চলে গেলেন। বাকি দুই বান্ধবী কিছুক্ষণ চুপ রইলেন। তারপর ধীরে ধীরে কথোপকথন আবার শুরু হলো। কিন্তু অনন্যা ছিলেন অন্য কোথাও। তার মন এখন এই জায়গায় ছিল না। রাতে বাড়ি এসে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। সেখানে দাঁড়িয়েছিলেন একজন নারী যার কাছে সব কিছু ছিল, কিন্তু ভেতর থেকে তিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন। প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তিনি সত্যিই একা, এবং এই একাকিত্ব তিনি নিজেই বেছে নিয়েছেন। তিনি সেই রাতে ঘুমোলেন না। বারবার তার মনে একটিই কথা ঘুরতে লাগল, আমি তাকে কেন ডাকলাম? আমি কি সত্যিই জানতে চেয়েছিলাম যে সে কতটা ভালো, নাকি আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে সবাই শেষ পর্যন্ত পথভ্রষ্ট হয়? পরের দিন তন্নি দৌড়ে তার কেবিনে এলেন। মুখে ছিল ঘাবড়ানো ভাব।
ম্যাম, অর্জুন বর্মা। তার বোন মীরাকে এইমাত্র সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুব গুরুতর অবস্থা, হার্টের অবস্থা আরও খারাপ হয়েছে। এখনই টাকার প্রয়োজন। অর্জুন এক মুহূর্ত নষ্ট না করে উঠে দাঁড়ালেন। তিনি তন্নিকে গাড়ি বের করতে বললেন এবং নিজে ফাইলগুলোকে একদিকে সরিয়ে রাখলেন। বান্দ্রার সরকারি হাসপাতালে পৌঁছতে তার ৪৫ মিনিট লাগল। সেখানে ভিড় ছিল, কোলাহল ছিল এবং কষ্টের এমন এক পরিবেশ ছিল যা কোনো জমকালো বোর্ডরুমে কখনো দেখা যায় না। অর্জুন সেখানেই এক কোণে বসেছিলেন, কপালে ঘাম, চোখে উদ্বেগ, হাতে একটা মেডিকেল বিল, ৩ লাখেরও বেশি টাকার। অনন্যা তার কাছে এসে একটা খাম মারিয়ে দিলেন। এটা নিন, আপনার বোনের জন্য। এটা প্রত্যাখ্যান করবেন না। অর্জুন তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, চুপচাপ। তারপর বললেন, আমার টাকা চাই না অনন্যাজি, আমার শুধু সম্মান চাই। আপনি আমাকে একটি খেলার অংশ বানিয়েছিলেন, আর আমি এখন সেই খেলায় অংশ নিতে চাই না। কিন্তু এটা সাহায্য। অনন্যা ধীরে ধীরে বললেন, যদি এটা সাহায্য হতো তাহলে আপনি চুপচাপ ব্যাংক ট্রান্সফার করতেন। এটা সাহায্য নয়, এটা আরও একটি দৃশ্য যেখানে আপনি আবারও প্রমাণ করতে চাইছেন যে আপনার কাছে ক্ষমতা আছে আর আমার কাছে কিছু নেই। অনন্যার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার আঙুল কাঁপতে লাগল। আমাকে ক্ষমা করবেন, তিনি বললেন। হয়তো আমি সত্যিই জানি না কিভাবে সাহায্য করতে হয়। অর্জুন ধীরে ধীরে মাথা নিচু করলেন। তারপর কেবল এতটুকু বললেন, যদি আপনি সত্যিই কিছু করতে চান তবে মীরার জন্য করুন, আমার জন্য নয়। তিনি ঘুরলেন এবং মীরার ওয়ার্ডের দিকে চলে গেলেন। অনন্যা সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার হাতে তখনও খামটি ছিল, কিন্তু হৃদয় ছিল এমন এক ভার যা কোনো টাকা দিয়ে নামানো যেত না। তিনি প্রথমবারের মতো বুঝলেন দান এবং সাহায্যের মধ্যে পার্থক্য থাকে, আর যদি সাহায্য করার পরেও আত্মমর্যাদা না বাঁচে তবে তা আরও একটি অপমান হয়ে ওঠে। তিনি ধীরে ধীরে হাসপাতালের বাইরে বেরিয়ে এলেন। এবার তার পদক্ষেপের দ্রুততা ছিল না, বরং ছিল এক গভীর, সৎ এবং প্রয়োজনীয় চিন্তা। বৃষ্টির সেই রাত কেটে গিয়েছিল, কিন্তু অনন্যার ভেতরের ঝড় তখনও শান্ত হয়নি। অর্জুনের ঘরের সরলতা, তার বোন মীরার নিষ্পাপ হাসি এবং সর্বোপরি অর্জুনের শান্ত নম্রতা, সবকিছুই কোনো এক অদৃশ্য প্রশ্নের মতো তার ভেতরে অনুরণিত হচ্ছিল। সেই প্রশ্নটি ছিল, প্রতিটি মানুষকে কেবল তার সামাজিক অবস্থান দিয়েই দেখা উচিত। পরের দিন সকালে অনন্যা তার অফিসে পৌঁছালেন। সবকিছু আগের মতোই ছিল। সচিব মিটিংয়ের এজেন্ডা নিয়ে এলেন, সহকারী কফি রাখলেন এবং বোর্ডের সদস্যরা কোনো নতুন বিনিয়োগ নিয়ে আলোচনা করছিলেন। কিন্তু অনন্যা যেন সেখানে থেকেও সেখানে ছিলেন না। অনেক সময় আমরা বাইরে থেকে তেমনই থাকি যেমনটা দুনিয়া চায়, কিন্তু ভেতরে একটি অন্য দুনিয়া জন্ম নেয় যা প্রশ্ন করে, যা খুঁজে দেখে এবং যা পরিবর্তন করতে চায়। সেই দিন যখন তিনি লাঞ্চ বিরতিতে একা বসেছিলেন, তার মোবাইলে একটি বার্তা এলো, মীরা এখন আগের চেয়ে ভালো আছে, ধন্যবাদ অর্জুন। কেবল 2টি বাক্য ছিল, কিন্তু সেই শব্দগুলোতে ছিল এক গভীরতা যা তিনি উপেক্ষা করতে পারলেন না। সেই সন্ধ্যায় তিনি অর্জুনকে আরও একবার কল করলেন। আগামীকাল সন্ধ্যায় ফুরসত আছে তোমার? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, কেন? এমনি, একটু কথা বলতে চাই। তোমার অফিসে নয়, অন্য কোথাও, যেখানে কোলাহল কম এবং জীবন বেশি। অর্জুন হেসে বললেন, ঠিক আছে, আমি সময় মতো এসে যাব। সন্ধ্যায় দুজনে একটি শান্ত পার্কে দেখা করলেন। চারিদিকে গাছের সবুজতা ছিল, বাচ্চাদের হাসির আওয়াজ ছিল এবং মাঝে মাঝে পাতার মর্মর শব্দ। অনন্যা প্রথমেই নীরবতা ভাঙলেন। তুমি এত শান্ত থাকো কিভাবে? সম্ভবত এই কারণে যে কোলাহল দিয়ে কখনো কিছু সমাধান হয় না, অর্জুন জবাব দিলেন। আর যদি হৃদয়ে কোলাহল থাকে? তিনি জিজ্ঞাসা করলেন। তাহলে তাকে শুনতে দাও। আমরা প্রায়শই তা থেকে পালিয়ে যাই। অনন্যা প্রথমবারের মতো অনুভব করলেন যে তিনি তার কাছ থেকে কিছুই লুকাতে পারছেন না। তারপর তিনি ধীর স্বরে বললেন, আমি সারা জীবন মানুষের উদ্দেশ্য পরীক্ষা করার চেষ্টা করেছি, কারণ কেউ একবার আমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করেছিল। কখনো কখনো আমার মনে হয় যে আমি যা হয়ে গেছি তা আমি নই, কেবল একটি মুখোশ। অর্জুন তার দিকে তাকালেন। তার চোখে ছিল করুণা, সহানুভূতি নয়। তুমি যা, তা তুমি নিজেই বেছে নিয়েছ, আর যদি সেটা এখন তোমার কাছে বোঝা মনে হয় তাহলে নামিয়ে দাও। অনন্যা যেন প্রথমবারের মতো কারো অনুমতি না নিয়ে নিজের ভেতরে উঁকি দেওয়ার সাহস পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে বিচার করো? না,
কারণ আমি নিজেও কখনো কারো বিচারের পরীক্ষায় পাশ করতে পারিনি। অর্জুন হেসে বললেন। তার এই সহজ উত্তরে অনন্যা এক অদ্ভুত স্বস্তি পেলেন। এরপরে তারা আরও কিছু কথা বললেন, ছেলেবেলা নিয়ে, স্বপ্ন নিয়ে এবং সেই অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো নিয়ে যা সময়ের ধুলোয় ঢেকে গিয়েছিল। রাত গভীর হতে শুরু করেছিল। যখন অর্জুন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাইকের দিকে বাড়লেন, অনন্যা বললেন, আমি কি আরেকদিন মীরার সাথে দেখা করতে পারি? সে তো রোজ জিজ্ঞেস করে তোমার কথা, বলে সেই দিদি কখন আসবেন যিনি আমার জন্য ফল আর বই এনেছিলেন। অনন্যার চোখে এক ধরনের সজলতা ভেসে উঠল। আমি আসব, কিন্তু এবার খালি হাতে নয়। আমি কিছু দিতে চাই, যা কেবল জিনিস না হয়, অন্য কিছু। অর্জুন মাথা নাড়লেন। আপনি যেমনটা ভাবছেন সেটাই অনেক। কিছুদিন পর অনন্যা আবারও অর্জুনের বাড়িতে পৌঁছলেন, এবার 2টি ব্যাগ নিয়ে। একটিতে ছিল বই, রং বেরঙের খেলনা, আর অন্যটিতে কিছু নতুন পোশাক। মীরা দরজা খুলতেই লাফিয়ে উঠে বলল, দিদি! অনন্যা তাকে জড়িয়ে ধরলেন। তিনি অনুভব করলেন যেন তিনি কিছু ফিরিয়ে দেননি, বরং নিজেকে খুঁজে পেয়েছেন। সেই সন্ধ্যায় 3 জন একসাথে খেললেন। অর্জুন রুটি বানালেন, অনন্যা সবজিতে নুন দিলেন, আর মীরা সব চেখে দেখল। খাওয়ার পর যখন মীরা ঘুমোতে চলে গেল, অনন্যা অর্জুনকে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে বড় চিন্তা কি? যদি কোনোদিন আমি না থাকি, তবে মীরার কি হবে? অর্জুন সততার সাথে বললেন, আর যদি আমি বলি যে আমি তার জন্য একটি পথ তৈরি করতে চাই? অর্জুন কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, পথ তৈরি করা সহজ হয় না, অনেক বাঁক থাকে, অনেক বাধা। আমি প্রস্তুত, অনন্যা বললেন, কিন্তু কোনো শর্ত ছাড়া। অর্জুন তার দিকে তাকালেন। প্রথমবারের মতো তার চোখে এক ভরসা দেখা গেল, যা কোনো চুক্তির ওপর নয়, বরং বিশ্বাসের ওপর নির্ভর করেছিল। সেই রাতে যখন অনন্যা ফিরে এলেন, তখন চুপ ছিলেন, কিন্তু ভেতরে কোথাও অনেক কিছু পাল্টে গিয়েছিল। তিনি তার ডায়েরিতে লিখলেন, আজ আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি, না কারো কাছে, না নিজের কাছে, কেবল জীবনের কাছে, যে এখন আমি তার উপর বিশ্বাস করব, যেমন একটি শিশু মায়ের আঙুল ধরে করে। সেই মুহূর্তে বাইরে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যেন আকাশও তার প্রতিশ্রুতি স্বীকার করে নিল। পথ এখনও লম্বা ছিল, কিন্তু এখন অনন্যা একা ছিলেন না। অর্জুন, মীরা এবং সেই সব বাচ্চারা যাদের চোখে এখন আশা জন্মানোতে শুরু করেছিল, তারাও তার সাথে ছিল। আর এটাই ছিল সেই অনন্যার শুরু, যিনি ভেঙে গিয়েও জুড়তে জানতেন। ফোন সাইলেন্ট মোডে ছিল, ল্যাপটপ বন্ধ, এবং দিনচর্যা যেন থমকে গিয়েছিল। তিনি সেই অনন্যা কাপুরের প্রতিচ্ছায় পাল্টে যাচ্ছিলেন, যাকে কখনো তিনি নিজেই হারিয়ে দিয়েছিলেন। অর্জুনের কথা, তার চাহনি এবং মীরার নিষ্পাপ ছবি তার মনে ঘুরছিল। সেই রাতে তিনি একটি সিদ্ধান্ত নিলেন। নাম না করে, কোনো ভান ছাড়া তিনি মীরাকে সাহায্য করবেন। এটা ছিল অর্জুনের কাছে ক্ষমা চাওয়ার তার নিজস্ব উপায়, তাকে নিচু না দেখিয়ে, তার মর্যাদা স্পর্শ না করে। পরের দিন সকালে তিনি সরাসরি একটি প্রধান শিশু হৃদরোগ সংস্থার কার্যালয়ে গেলেন, যা অভাবী শিশুদের জন্য গোপনে তহবিল সরবরাহ করে। তিনি মীরার মেডিকেল রিপোর্ট এবং অর্জুনের নথি চুপচাপ জমা দিলেন এবং নিজের পরিচয় গোপন রাখার বিশেষ অনুরোধ সহ একটি চেক দিলেন। এই সাহায্যের উৎস যেন কখনো জানা না যায়। তিনি বললেন, এটা কেবল একটি বোনের জন্য এবং তার ভাইয়ের সম্মানের জন্য। সংস্থার কর্মকর্তারা তার কথা বুঝলেন। তারা প্রতিশ্রুতি দিলেন যে এই সহায়তা বেনামি দাতা হিসেবে দেওয়া হবে। অনন্যা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু ভেতরে কিছু তখনও নড়ছিল, এমন কিছু যা কেবল স্বস্তি দিয়ে ভরবে না। পরের কয়েকদিন তিনি প্রতি সকালে সংস্থা থেকে মীরার অবস্থার খবর নিতেন। রিপোর্টগুলো ধীরে ধীরে আশ্বাসদায়ক হতে লাগল। অপারেশন নির্ধারিত তারিখে হল, সফল হল। মীরাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হল। ডাক্তাররা বললেন, মেয়েটির মধ্যে জীবন শক্তি আছে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একদিন হাসপাতাল থেকে ফোন এলো। অনন্যাজি, সেই লোকটি জিজ্ঞেস করছেন যে তার বোনের সার্জারির জন্য হঠাৎ টাকা কোথা থেকে এলো। আমরা আপনার পরিচয় বলবো না, কিন্তু সে খুব ব্যাকুল। তাকে বলুন। অনন্যার রুদ্ধ কণ্ঠে বললেন, কখনো কখনো দেবদূতেরাও সাধারণ পোশাকে আসেন। শুধু এটা ধরে নিন যে কেউ কোথাও থেকে দেখছিল
এবং সময়মতো এগিয়ে এসেছে। তিনি ফোন কেটে দিলেন, কিন্তু হৃদয়ে কিছু অন্যরকম জেগে উঠেছিল। এখন তিনি কেবল মীরাকে সাহায্য করতে চাইছিলেন না, এখন তাকে অর্জুনের সাথে আবার দেখা করতে হবে, একটি নতুন দৃষ্টিতে, একটি নতুন উদ্দেশ্য নিয়ে। দুদিন পর তিনি নিজেই হাসপাতালে পৌঁছালেন, কিন্তু এবার না বিজনেস স্যুটে, না মেকআপ সহ, বরং একটি সাধারণ সালোয়ার কামিজ এবং কোনো নিরাপত্তা ছাড়াই। তিনি চাইছিলেন যে অর্জুন যদি তাকে দেখে তবে একজন নারী হিসেবে দেখুক, কোনো ক্ষমতাশালী শিল্পপতি হিসেবে নয়। মীরার ঘরের বাইরে চপ্পল ছড়ানো ছিল এবং ভেতর থেকে হাসির আওয়াজ আসছিল। তিনি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন। মীরা বিছানায় বসেছিল, তার হাতে রং বেরঙের পেন্সিল এবং একটি নোটবুক। অর্জুন পাশেই ভেসে তার সাথে কিছু স্কেচ আঁকছিলেন। মীরা সবার আগে অনন্যাকে দেখল। তার চোখে চেনার একটা হালকা ঝলক এলো। দিদি, আপনি সেই নন যিনি ভাইকে চায়ের দোকানে পেয়েছিলেন? সে সরলভাবে জিজ্ঞেস করল। অর্জুন চমকে পেছনে ফিরলেন। দুজনের চোখ মিলল। কিছু মুহূর্ত দুজনেই চুপ রইলেন। অনন্যা এগিয়ে গিয়ে মীরার কপালে হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ, আমি সেই, এবং আমি খুব খুশি যে তুমি এখন সুস্থ আছো। মীরা হেসে বলল, ভাই বলে আপনি খুব ভালো, যদিও কখনো কখনো রাগ করেন, কিন্তু মন পরিষ্কার। অনন্যার গলা ধরে এলো। হয়তো তোমার ভাই আমার কাছে বেশি আশা রেখেছেন, তিনি ধীরে ধীরে বললেন। অর্জুন ততক্ষণে দাঁড়িয়ে উঠেছিলেন। তার চোখে না কোনো রাগ ছিল, না কোনো বিস্ময়, কেবল একটি ক্লান্ত ভারসাম্য। আমি জানি সাহায্য আপনিই করেছেন, তিনি বললেন। সংস্থার অফিসে কেউ ভুল করে আপনার নাম নিয়েছিল। অনন্যা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অর্জুন এগিয়ে বললেন, আমি আপনার উপর রাগান্বিত নই। হ্যাঁ, কষ্ট অবশ্যই হয়েছিল, কারণ যখন কোনো মানুষ নিজেকে খেলা মনে করে তখন তার মর্যাদা ভেঙে যায়। আমি বুঝতে পারছি। অনন্যা মাথা নিচু করলেন। এবং আমি আমার দিক থেকে যা করতে পারতাম তা করেছি, কিন্তু এখন যা করতে চাই তা আরও বড়। আমি একটি ট্রাস্ট বানাতে চাই অর্জুন, সেই বাচ্চাদের জন্য যাদের কোনো অবলম্বন নেই, হৃদয় রোগী বা যাদের চিকিৎসা টাকার অভাবে থেমে যায়। এবং আমি চাই যে তুমি সেই ট্রাস্টের পরিচালক হও। ঘরে নীরবতা নেমে এলো। আমি? অর্জুন যেন নিজেকে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, অনন্যা স্পষ্টতার সাথে বললেন। তোমার সততা, তোমার দৃষ্টিভঙ্গি এবং তোমার গল্প, এই জিনিসগুলো মানুষকে পাল্টাতে পারে, এবং আমি জানি তুমি কখনো কারোর জীবন নিয়ে খেলা করবে না। অর্জুন কিছু বললেন না। তিনি শুধু মীরার দিকে ফিরলেন, যে তখনও তারা পেন্সিল দিয়ে কিছু রং করছিল। যদি মীরা রাজি হয় তাহলে আমি অবশ্যই ভাবব। মীরা হেসে বলল, ভাই, যদি আপনি আর দিদি মিলে আরও বাচ্চাদের সাহায্য করেন তবে আমি খুব খুশি হব। অনন্যা হেসে উঠলেন, প্রথমবারের মতো মন খুলে, কোনো ভান ছাড়া। তিনি অনুভব করলেন যে হয়তো তিনি প্রথমবারের মতো এমন একটি সম্পর্ক তৈরি করেছেন যেখানে স্বার্থ নেই, কেবল সেবা আছে। অর্জুন হাত বাড়িয়ে দিলেন। শুরু করা যাক তবে, এবার কোনো পরীক্ষা ছাড়া। অনন্যা তার হাত ধরলেন। অবশ্যই, এবার কেবল বিশ্বাসের সাথে। ট্রাস্টের ভিত্তি স্থাপন করা হলো। নাম রাখা হলো নির্মল হৃদয় ফাউন্ডেশন, যার অর্থই ছিল সেই জায়গা যেখানে সাহায্য বিনা শর্তে দেওয়া হয়, যেখানে না দয়ার কোনো প্রদর্শনী থাকে, না কারোর মর্যাদার উপর আঘাত। কয়েক সপ্তাহের মধ্যে সমস্ত নথিপত্র প্রক্রিয়া সম্পন্ন হল। অনন্যা তার ব্যক্তিগত সম্পত্তির একটি বড় অংশ ট্রাস্টে দান করলেন, কিন্তু এই কথা মিডিয়ার কাছে পৌঁছাতে দিলেন না। অর্জুনের প্রথম শর্ত এটাই ছিল, এই মঞ্চ বাচ্চাদের জন্য, কারোর নাম বা খ্যাতির জন্য নয়। এর জন্য অর্জুন একটি পুরানো অফিস পেলেন, যা তারা নিজেরাই পরিষ্কার করলেন, দেয়াল রং করলেন এবং প্রতিটি ছোট জিনিস ঠিক করলেন। মীরা এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল এবং স্কুল আবার শুরু করার জন্য উত্তেজিত ছিল। শুরুতে অর্জুনের সংশয় ছিল যে তিনি ট্রাস্টের মতো এত বড় কাজ কিভাবে সামলাবেন, কিন্তু অনন্যা প্রতিটি মোড়ে তার পাশে ছিলেন। দিক নির্দেশনা, বিশ্বাস এবং স্বাধীনতা। ধীরে ধীরে অর্জুন নিজেকে সেই ভূমিকায় মানিয়ে নিলেন। তিনি এখন কেবল একজন ড্রাইভার ছিলেন না,
তিনি এখন ছিলেন একজন নেতা, এমন একজন ব্যক্তি যিনি মাটির সাথে যুক্ত ছিলেন এবং যার উদ্দেশ্য প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হতো। অনেক সময় যখন অর্জুন এবং অনন্যা একসাথে কোনো কেসে কাজ করতেন, কোনো অসুস্থ শিশুর বাড়িতে যেতেন বা পরিবারকে হাসপাতালে নিয়ে যেতেন, তখন তাদের মধ্যে এক নতুন ধরনের বোঝাপড়া গড়ে উঠত। না তাদের মধ্যে আগের মতো কোনো আনুষ্ঠানিকতা ছিল, না এখন কোনো অস্বস্তি, কিন্তু দুজনেই সেই অনুভূতিকে নাম দেওয়া থেকে বিরত থাকতেন, হয়তো এই ভয়ে যে যে সম্পর্ক বিশ্বাস থেকে তৈরি তাকে কোনো অনুভূতির নাম দিয়ে আবার দুর্বল না করে দেওয়া হয়। এক সন্ধ্যায় ট্রাস্টে অর্জুন কিছু কাগজ দেখছিলেন যখন অনন্যা তার সামনে একটা চা নিয়ে এসে দাঁড়ালেন। আজ প্রথমবার আমি তোমাকে চুপ দেখলাম, তিনি বললেন। আমি ভাবছিলাম, অর্জুন হেসে জবাব দিলেন, যে কিভাবে একটি ছোট ঘটনা মানুষের পুরো জীবন পাল্টে দেয়। কোন ঘটনা? অনন্যা জিজ্ঞেস করলেন। সেই রাত যখন তুমি আমার পার্স ফিরিয়ে দিয়েছিলে। অর্জুন তার চোখে চোখ রেখে বললেন। অনন্যা হেসে উঠলেন। তুমি আমার পার্স ফিরিয়ে দেওয়ার কথা বলছ? আর আমি সেই দিনের কথা ভাবি যখন আমি তোমাকে একটি খেলা মনে করেছিলাম। দুজনেই হাসলেন, কিন্তু তাদের হাসিতে ছিল এক গভীরতা, যেন দুজনেই স্বীকার করে নিয়েছেন যে জীবন এখন আর আগের মতো নেই। কিন্তু ভাগ্যের চাল কখনো সহজ হয় না। দুদিন পর অনন্যা সকালে কাজে বের হচ্ছিলেন। বৃষ্টি হচ্ছিল, রাস্তা পিচ্ছিল ছিল, ড্রাইভার গাড়ি ঘুরিয়েছিলেন মাত্র, এমন সময় একটি ট্রাক, যার ব্রেক ফেল হয়ে গিয়েছিল, সামনে থেকে এসে গেল। ভয়ঙ্কর সংঘর্ষ হল। গাড়ি ঘুরতে ঘুরতে একটি দেয়ালে ধাক্কা খেল এবং একদিকে উল্টে গেল। কাঁচ ভাঙল, এয়ারব্যাগ খুলল এবং চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। লোকেরা দৌড়ালো, কেউ পুলিশকে ফোন করল, কেউ অ্যাম্বুলেন্সকে। অনন্যা গাড়ির ভেতরে অজ্ঞান ছিলেন। তার কপাল থেকে রক্ত ঝরছিল। কয়েক মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স এলো এবং তাকে সেন্ট জর্জ হসপিটালে নিয়ে যাওয়া হলো। অর্জুন খবর পেলেন ট্রাস্টের একজন স্বেচ্ছাসেবকের কাছ থেকে। তিনি তৎক্ষণাৎ হাসপাতালে ছুটলেন। সেখানে পৌঁছে তিনি ডাক্তারের সাথে কথা বললেন। অনন্যার অবস্থা গুরুতর ছিল। মাথায় আঘাত, পাঁজরে ফ্র্যাকচার এবং সবচেয়ে বড় কথা, রক্তের মারাত্মক অভাব। তার রক্তের গ্রুপ ছিল এবি, একটি বিরল গ্রুপ যা হাসপাতালে উপলব্ধ ছিল না। যদি 1 ঘন্টার মধ্যে রক্তদাতা না পাওয়া যায়, ডাক্তার বললেন, তাহলে অপারেশন সম্ভব হবে না। অর্জুন কোনো চিন্তা না করে বললেন, আমি আছি, আমার রক্তের গ্রুপ সেটাই। ডাক্তার দেখলেন, আপনার ফাইল আগেই আছে, কিন্তু আপনি গত সপ্তাহে আপনার বোনের সার্জারির সময় রক্ত দিয়েছেন, এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আমি জানি, অর্জুন ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, কিন্তু আমি অপেক্ষা করতে পারি না, তাকে বাঁচানো জরুরি। ডাক্তার সাই দিলেন। অর্জুনকে রক্তদান কক্ষে নিয়ে যাওয়া হলো। সেই সময় তার চোখ বারবার হাসপাতালের গ্যালারির খোলা বন্ধ দরজার দিকে যাচ্ছিল, যেন প্রতিবার আশা ছিল যে কেউ বলবে, এখন সব ঠিক আছে। অপারেশন শুরু হলো। 4 ঘন্টা ধরে চলল। একটি নাজুক এবং জটিল প্রক্রিয়া। অর্জুন পুরো সময় বাইরে বসে প্রার্থনায় কাটালেন। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু চোখে আশা তখনও বেঁচে ছিল। যখন ডাক্তাররা বাইরে এলেন, তারা মাথা নাড়লেন। অপারেশন সফল হয়েছে, এখন তার জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে, কিন্তু বিপদ কেটে গেছে। অর্জুনের চোখ থেকে জল গড়িয়ে এলো। তিনি চুপচাপ বসেই রইলেন। পরের দিন সকালে অনন্যার জ্ঞান ফিরল। ধীরে ধীরে তিনি চোখ খুললেন। ছাদের পাখা ঘুরছিল। পাশে মনিটরের বিপ বিপ শব্দ চলছিল। প্রথম যে জিনিসটি তিনি দেখলেন তা ছিল অর্জুন একটি চেয়ারে বসে মাথা দেয়ালে ঠেকিয়ে ঘুমিয়ে আছেন। তার হাতে ব্যান্ডেজ বাঁধা আছে, সম্ভবত রক্ত দেওয়ার পর। অনন্যা ধীরে ধীরে তার নাম ধরে ডাকলেন, অর্জুন। তিনি চমকে উঠলেন। তুমি এখানে? আর কোথায় থাকব? তিনি আলতো করে বললেন, তোমাকে বাঁচাতে হতো, তুমি আবারও। তিনি কথাটি শেষ করলেন। হ্যাঁ, অর্জুন বললেন, এবার নিজের ইচ্ছায়, কোনো বাধ্যবাধকতা ছাড়াই। অনন্যার চোখ ভরে এলো। তিনি বললেন, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। অর্জুন বললেন,
তুমি আমাকে বদলানোর সুযোগ দিয়েছ এবং হয়তো নিজেও পাল্টেছ। ঘরে আবার নীরবতা ছিল, কিন্তু এবার সেই নীরবতা বোঝা ছিল না, তা ছিল বিশ্বাসের নীরবতা। এখন যখন জীবন আরও একটি সুযোগ দিয়েছে, তাহলে চলো তাকে নষ্ট না করি। অনন্যা তার দিকে হাত বাড়িয়ে দিলেন। তিনি তা ধরলেন। এবার কোনো পরীক্ষা ছাড়াই, কোনো শর্ত ছাড়াই। অনন্যা হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। শহরটির গতি আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরের দুনিয়া পুরোপুরি পাল্টে গেছিল। এখন তার জীবন কোনো আলোচনা, পরিকল্পনা বা কর্পোরেট লক্ষ্য দ্বারা পরিচালিত হচ্ছিল না। এখন তিনি প্রতিটি মুহূর্তকে একটি সুযোগ হিসাবে দেখতেন, কারো সাহায্য করার, কারো দুঃখে অংশীদার হওয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের ভেতরে নীরবতা শোনার। তার স্বাস্থ্যের পুনরুদ্ধার ছিল ধীর, কিন্তু মনে যে হালকা ভাব ছিল তা তিনি আগে কখনো অনুভব করেননি। অর্জুন প্রায় প্রতিদিনই আসতেন, মীরার সাথে বসতেন, ট্রাস্টের কার্যকলাপের রিপোর্ট দিতেন এবং ধীরে ধীরে অনন্যার সাথে একটি নতুন সম্পর্ক তৈরি হতে থাকল, যাকে কোনো নাম দেওয়ার প্রয়োজন ছিল না। এখন যখন অনন্যা আবার ট্রাস্টের কাজে সক্রিয় হলেন, তখন তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি মানবিক পেলেন। যেখানে আগে তিনি সিদ্ধান্তে দ্রুত এবং প্রভাবশালী ছিলেন, সেখানে এখন তিনি সংবেদনশীল এবং শ্রোতা হয়ে উঠেছিলেন। ট্রাস্ট ইতিমধ্যেই 6টি শিশুর চিকিৎসায় সাহায্য করেছিল। প্রতিটি শিশুর গল্প তার হৃদয়ে একটি নতুন ছাপ ফেলত। একবার একজন মা এসেছিলেন, যিনি তার 3 বছর বয়সী ছেলের জন্য সাহায্য চাইছিলেন। তার মুখে উদ্বেগ, ক্লান্তি এবং আশা তিনটেই একসাথে ছিল। অনন্যা তার দিকে তাকালেন এবং বললেন, আপনার ছেলে এখন আমাদের। সেদিন প্রথমবারের মতো অর্জুন অনন্যাকে সেই রূপে দেখলেন, যেখানে না ক্ষমতা ছিল, না অধিকার, কেবল একজন নারী ছিলেন, যিনি নিজের অশ্রুকে অন্যের হাসিতে পাল্টে যেতে দেখতে চাইছিলেন। একদিন যখন মীরা ট্রাস্টের অফিসে ছবি আঁকছিল, অনন্যা পাশে বসে তাকে দেখছিলেন। মীরা একটি ছবি আঁকল, একটি বড় হৃদয়, যার দুই পাশে 2টি হাত ছিল, একটি বড়, একটি ছোট। অনন্যা জিজ্ঞেস করলেন, এটা কার? মীরা বলল, এই হৃদয়টা আমাদের ট্রাস্ট, আর এই 2টো হাত আপনার আর ভাইয়ার, যারা এটাকে ধরে রেখেছেন। অনন্যা কিছু বলতে পারলেন না। তিনি মীরাকে জড়িয়ে ধরলেন। তার মনে হলো যেন তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। অর্জুন এখনও আগের মতোই ছিলেন, সাধারণ, স্পষ্ট এবং মাটির সাথে যুক্ত, কিন্তু এখন তার মধ্যে নেতৃত্বের দীপ্তি ছিল, সিদ্ধান্তে স্পষ্টতা ছিল আর দৃষ্টিতে বিস্তার। অনন্যা দেখলেন যে তিনি প্রতিটি শিশুর কেসে কিভাবে ব্যক্তিগতভাবে জড়িত হন, কিভাবে প্রতিটি পরিবারের সাথে কথা বলেন এবং কিভাবে তাদের মনের কথা শোনেন। একদিন ট্রাস্টের কর্মীদের একটি মিটিংয়ের পর অনন্যা এবং অর্জুন অফিসের বারান্দায় দাঁড়িয়েছিলেন। সূর্য ডুবে যাচ্ছিল, হালকা গোলাপি রং আকাশে ছড়িয়েছিল। তোমার কখনো ভয় হয় না? অনন্যা জিজ্ঞেস করলেন। কিসের ভয়? অর্জুন জিজ্ঞেস করলেন। যে এই সব কিছু একদিন শেষ হয়ে যেতে পারে, এই ট্রাস্ট, এই মানুষজন, এই স্বপ্ন। অর্জুন কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভয় তো হয়, কিন্তু তারপর ভাবি, যদি আমরা শুধু ভয়ের ভয়ে বাঁচা ছেড়ে দিই, তবে জীবনের মানে কি থাকবে? অনন্য মাথা নাড়লেন। তোমার জবাব সবসময় এত সোজা কেন হয়? কারণ জীবনও তো সোজা, অনন্যাজি, জটিল আমরা নিজেরাই করে তুলি। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে অর্জুনের সাথে নীরবতাও কথা বলে। সেই সন্ধ্যায় অনন্যা আরও একটি সিদ্ধান্ত নিলেন। তিনি তার বোর্ড মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে তিনি তার সিইও পদ থেকে স্থায়ীভাবে পদত্যাগ করছেন। এখন তিনি পূর্ণকালীনভাবে ট্রাস্টের কাজে নিযুক্ত থাকবেন। এই খবর যখন মিডিয়ায় ছড়ালো, তখন নানা ধরনের প্রতিক্রিয়া এলো। কেন ছাড়ছেন এত বড় কোম্পানি? কোনো ব্যক্তিগত কারণ আছে কি? এটা কি শুধুই একটি পিআর স্টান্ট? কিন্তু অনন্যা কোনো প্রশ্নের জবাব দিলেন না। এখন তাকে আর কারো কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন ছিল না। এখন তাকে কেবল নিজের হৃদয়ের কথা শুনতে হতো। ট্রাস্টের কাজ এখন পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিল। আলাদা আলাদা জেলা থেকে বাচ্চাদের কেস আসছিল। অনেক ডাক্তার এবং স্বেচ্ছাসেবক যুক্ত হয়েছিলেন। নির্মল হৃদয় ফাউন্ডেশন এখন শুধু একটি সংস্থা ছিল না, এটি একটি আন্দোলনে পরিণত হয়েছিল। একদিন একটি ছোট্ট গ্রাম থেকে এক বাবা তার মেয়েকে নিয়ে এলেন, যার একটি বিরম হৃদয় রোগ ছিল। তিনি হাত জোড় করে বললেন, আমি জানি না আপনি কে, কিন্তু ভগবান আপনাকে আমার পথে পাঠিয়েছেন। তার কথা শুনে অনন্যার চোখ ভরে এলো। তিনি তার হাত ধরে বললেন, আমরা ভগবান নই, আমরা শুধু মানুষ, যারা একে অপরের প্রয়োজন হতে পারে। সেই রাতে যখন অনন্যা তার ঘরে একা ছিলেন,
তিনি তার পুরনো ডায়েরিটি বের করলেন, যা বহু বছর ধরে বন্ধ ছিল। তিনি প্রথমবারের মতো তাতে লিখলেন, আমি দুনিয়াকে পাল্টানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আসল পরিবর্তন তখন এলো যখন আমি নিজেকে পাল্টানোর সাহস করলাম। অর্জুন আমাকে সেই আয়না দেখিয়েছিলেন যেখানে আমি আমার ভেতরের আসল রূপ দেখলাম। মীরা আমাকে শিখিয়েছে যে হাসি কেবল একটি মুখে নয়, তা আত্মার ওপরেও হতে পারে। এবং এই ট্রাস্ট, এটা শুধু সংস্থা নয়, এটা আমার পুনর্জন্ম। ডায়েরি বন্ধ করতে করতে তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন। আজ তিনি শান্তির সবচেয়ে কাছাকাছি ছিলেন, যতটা কখনো ছিলেন না। বাইরে বাতাস বইছিল, জানলার পর্দা নড়ছিল এবং তার মনে একটি অনুভূতি ছিল, এখন আমি সঠিক পথে আছি। নির্মল হৃদয় ফাউন্ডেশনের প্রথম বার্ষিকী ছিল। পুরো ট্রাস্টের কার্যালয়ে রং বেরঙের ফুল এবং হাতে তৈরি পোস্টার দিয়ে সাজানো ছিল। বাচ্চারা দৌড়োদৌড়ি করে একে অপরকে রঙিন পেন্সিল দিচ্ছিল। স্বেচ্ছাসেবকেরা উৎসাহে মঞ্চ তৈরি করছিলেন, আর মীরা চুপচাপ সবাইকে আদেশ দিচ্ছিলেন, যেন সে নিজেই এই অনুষ্ঠানের পরিচালক। আজ একটি বিশেষ দিন ছিল। প্রথমবারের মতো ট্রাস্ট তার কাজগুলো আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে ভাগ করে নিচ্ছিল। প্রেস আমন্ত্রিত ছিল, স্থানীয় নেতা এবং শহরের নামকরা ডাক্তারদের ডাকা হয়েছিল। কিন্তু সবচেয়ে বিশেষ বিষয় ছিল এই যে আজ অনন্যাকে তার জীবনের সেই যাত্রাটি ভাগ করে নিতে হবে, যা এতকাল তিনি কেবল নিজের হৃদয়ে লুকিয়ে রেখেছিলেন। স্টেজের এক কোণে অর্জুন বসেছিলেন। তিনি আজ প্রথমবার পাঞ্জাবি পরেছিলেন, সাধারণ সাদা, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তার চেহারায় হালকা দ্বিধা ছিল, কিন্তু চোখে সেই একই আত্মবিশ্বাস ঝলসাচ্ছিল যা অনন্যা প্রথমবার তখন দেখেছিলেন যখন তিনি বৃষ্টিতে ভিজে একটি খুঁটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠান শুরু হলো, বাচ্চারা গান গাইল, কিছু মা ধন্যবাদ জানালেন। মঞ্চে ট্রাস্টের সাফল্যের একটি ছোট ডকুমেন্টারি ভিডিও চলল, যেখানে অনন্যা এবং অর্জুনের ক্লিপগুলো নাম ছাড়া অন্তর্ভুক্ত ছিল। কেবল তাদের কাজের দৃশ্য ছিল, শব্দ নয়। মঞ্চে সঞ্চালক অনন্যাকে মঞ্চে আমন্ত্রণ জানালেন। হাততালির গর্জনের মাঝে তিনি মাইক পর্যন্ত পৌঁছালেন। তিনি সাধারণ সুতির শাড়ি পরেছিলেন, চুল হালকা করে পেছনে বাঁধা ছিল এবং মুখে ছিল এক অস্বাভাবিক শান্তি। কিছু মুহূর্ত তিনি চুপ রইলেন। মাইকের সামনে দাঁড়িয়ে তিনি দর্শকদের দিকে তাকালেন। বাচ্চাদের চোখে উজ্জ্বলতা, বাবা মায়েদের মুখে আশা এবং অর্জুনের দৃষ্টিতে একটি হালকা ইশারা। এবার বলো, যেমনটা মন চায়। অনন্যা গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, আমি আপনাদের কোনো লম্বা গল্প শোনাতে চাই না, কিন্তু আজ একটি সত্যি অবশ্যই ভাগ করে নিতে চাই। যখন আমি এই ট্রাস্টের ভিত্তি স্থাপন করেছিলাম, তখন আমি কেবল অন্যদের সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি অনুভব করলাম যে এই প্রক্রিয়ায় আসল সাহায্য আমার কাছেই পৌঁছেছে। হলে নীরবতা ছিল। আমি জীবনকে সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি, তিনি বললেন, কিন্তু একদিন জীবন আমাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেল। সেদিন আমি নিজেকে একটি দুর্ঘটনায় পেলাম, রক্তাক্ত, একা, ভীত, এবং সেই সময় একজন ব্যক্তি আমার জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়েছিলেন, যাকে আমি কখনো পুরোপুরি বুঝতে পারিনি। তিনি থামলেন, অর্জুনের দিকে তাকালেন, তার চোখ তখনও স্থির ছিল। সেই ব্যক্তি আজ আমার সাথেই মঞ্চে নেই, কিন্তু তাকে ছাড়াই মঞ্চ বাড়াতো না। তিনি আমার গল্পের নায়ক, হয়তো কখনো না বলি, কিন্তু তিনি আমাকে শিখিয়েছেন যে ভালোত্ব দেখানায় নয়, উদ্দেশ্যতে থাকে। মঞ্চের কোণ থেকে বাচ্চারা হাততালি দিতে শুরু করল। আজ আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই, যদি আপনার কাছে ক্ষমতা থাকে তবে তা দেখানোর দরকার নেই, তাকে ভাগ করার দরকার আছে। আর যদি আপনার কাছে কিছু না থাকে, তবু আপনি কারো চোখের জল মুছতে পারেন, তবে আপনি বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। তিনি মাইক থেকে সরে গেলেন। হাততালি বাঁচতে থাকল, কিন্তু তার হৃদয় ছিল কেবল নীরবতা, এক শান্তিময় নীরবতা, যেটা তিনি প্রথমবারের মতো অর্জুনের সাথে দেখা করার পর অনুভব করেছিলেন। অনুষ্ঠান শেষ হল। সবাই একে একে অনন্যার সাথে দেখা করতে লাগলেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, ডাক্তাররা অভিনন্দন জানালেন, কিন্তু অনন্যার চোখ শুধু একটি মুখ খুঁজছিল, অর্জুনের। অর্জুন দূরে দাঁড়িয়েছিলেন, বাচ্চাদের সাথে কথা বলছিলেন। যখন অনন্যা তার কাছে পৌঁছালেন, দুজন কিছুক্ষণ কিছু না বলে দাঁড়িয়ে রইলেন। তারপর অর্জুন জিজ্ঞেস করলেন, তুমি আজ আমার নাম নিলে না? অনন্যা হাসলেন, কারণ যারা আসল হয় তাদের পরিচয়ের দরকার হয় না,
তাদের কেবল একটি মঞ্চ দরকার হয় যেখানে তারা নিজেদের এবং অন্যদের সাথে সৎ থাকতে পারে। অর্জুন মাথা নিচু করলেন। আজ প্রথমবার আমি তোমাকে ভয় ছাড়া কথা বলতে দেখলাম, কারণ প্রথমবার আমি ভয় ছাড়া বেঁচেছি, অনন্যা বললেন। মীরা সেখানে এসে পৌঁছাল। তার হাতে দুটি ছোট স্মারক ছিল, একটিতে অনন্যার নাম খোদাই করা আর অন্যটিতে অর্জুনের। সে দুটো তাদের হাতে দিয়ে বলল, এখন আপনাদের দুজনের নাম একসাথে এসছে, এখন কেউ আলাদা করতে পারবে না। তিনজন হাসলেন। সন্ধ্যা হতে হতে ট্রাস্টের প্রাঙ্গণ খালি হতে লাগল। বাচ্চারা ধীরে ধীরে নিজেদের বাড়িতে ফিরতে লাগল। স্বয়ংসেবকরা স্টল গোটাচ্ছিলেন, কিন্তু অনন্যা এবং অর্জুন সেখানে সেভাবেই দাঁড়িয়ে রইলেন যেমন দুটি গাছ যাদের মধ্যে নীরবতাতেও কথা হয়। অর্জুন, অনন্যা বললেন, যদি কখনো এই সব শেষ হয়ে যায় তাহলে কি তুমি আবার নতুন করে শুরু করবে? অর্জুন তার দিকে তাকালেন এবং বললেন, যদি একসাথে থাকি তবে বারবার করব। অনন্যা প্রথমবারের মতো তার হাত ধরলেন, না প্রয়োজন থেকে, না ভয় থেকে, বরং বিশ্বাস থেকে। এবং সেই মুহূর্তে তাদের কিছু বলার প্রয়োজন রইল না। একটি সম্পর্ক যা সন্দেহ থেকে শুরু হয়েছিল এখন বিশ্বাসের মাটিতে গভীরভাবে শিকড় গেড়ে বসেছিল। 2 বছর পেরিয়ে গেছে। নির্মল হৃদয় ফাউন্ডেশন এখন শুধু একটি সংস্থা নয়, বরং একটি আন্দোলনে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে মানুষ যুক্ত হয়েছেন। শিশুদের চিকিৎসা, শিক্ষা এবং পুনর্বাসনের মতো কাজ এখন পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছে। যে গলিগুলো দিয়ে কখনো অর্জুন সাইকেলে করে যেতেন, সেখানে এখন ট্রাস্টের স্বয়ংসেবকরা বাড়ি বাড়ি গিয়ে অভাবীদের তালিকা তৈরি করেন। অনন্যা এখন আগের মতো ছিলেন না। তার চেহারা তখনও শান্ত এবং আত্মবিশ্বাসী ছিল, কিন্তু তাতে কঠোরতার জায়গায় করুণা এসেছিল। এখন তিনি গয়না এবং ব্র্যান্ডেড পোশাকের চেয়ে সেই হস্তশিল্পের শাড়িগুলোতে বেশি স্বচ্ছন্দ বোধ করতেন, যা কোনো গ্রামীণ নারী দ্বারা তৈরি। এই সকালের শুরু ছিল বিশেষ। আজ ট্রাস্ট একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছিল, উজ্জ্বল ভবিষ্যৎ, যার অধীনে হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য একটি বিশেষ স্কুল শুরু করা হবে। এই স্কুলে চিকিৎসা, শিক্ষা এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একই স্থানে করা হবে, যাতে সেই শিশুরা যারা আগে জীবন আর মৃত্যুর মাঝে দুলত, তারা এখন নিজেদের ভবিষ্যতের দিক নিজেই ঠিক করতে পারে। উদ্বোধন অনুষ্ঠান ছিল সাধারণ কিন্তু আত্মায় ভরা। মঞ্চে অনন্যা এবং অর্জুন দুজনেই বসেছিলেন। সাথে ছিল মীরা, যার এখন বয়স 12 বছর এবং যে স্কুলে ভর্তি হয়ে গেছে। তার চোখে ছিল উজ্জ্বলতা এবং আত্মবিশ্বাস, যেন জীবন তাকে তার সংগ্রামের সঠিক উত্তর দিয়েছে। অনুষ্ঠানের শেষে যখন সাংবাদিকরা অনন্যাকে জিজ্ঞেস করলেন, আপনি একজন সফল শিল্পপতি ছিলেন, এখন একজন সমাজকর্মী, আপনার জীবনের সবচেয়ে বেশি সন্তুষ্টি কি দেয়? তখন তিনি হেসে জবাব দিলেন, যখন আমি কোনো মায়ের চোখে আশা দেখি বা কোনো শিশুর হাসিতে জীবনের রং, তখন মনে হয় যে আমি কিছু সঠিক করেছি। আর এই সন্তুষ্টি টাকা বা পদ থেকে আসে না, এটা হৃদয় থেকে আসে। সেই সন্ধ্যায় ট্রাস্টের নতুন স্কুলে প্রথম ক্লাস সেশন শুরু হলো। অর্জুন নিজে বাচ্চাদের প্রথম দিনের গল্প শোনানোর সিদ্ধান্ত নিলেন। তিনি সব বাচ্চাদের গোল করে বসালেন এবং বললেন, আজ আমি তোমাদের একটি মেয়ে এবং একটি ছেলের গল্প শোনাব। সেই মেয়েটি খুব ধনী ছিল কিন্তু খুব একা, আর সেই ছেলেটি খুব গরিব ছিল, কিন্তু তার কাছে একটি খুব বড় হৃদয় ছিল। বাচ্চারা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তারা কি বন্ধু হলো? অর্জুন হাসলেন, শুরুতে নয়, কারণ মেয়েটির বিশ্বাস ছিল না আর ছেলেটি খুব চুপ থাকত। কিন্তু ধীরে ধীরে এমন কিছু হলো যে দুজনে দুজনকে দেখা শুরু করল, সন্দেহ ছাড়া, ভয় ছাড়া। তারপর কি হলো? একটি মেয়ে জিজ্ঞেস করল। তারপর অর্জুন বললেন, মেয়েটি সেই ছেলেটির বোনকে সাহায্য করল, কিন্তু লুকিয়ে। আর ছেলেটি মেয়েটির জীবন বাঁচালো কোনো হিসাব না রেখে। ক্লাসে নীরবতা ছিল। আর তারা কি সবসময় একসাথে ছিল? মীরা জিজ্ঞেস করল। অর্জুন তার দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন, হ্যাঁ, কারণ এখন তাদের সম্পর্ক কেবল বন্ধুত্ব ছিল না, তা একটি যৌথ উদ্দেশ্য হয়ে গিয়েছিল, দুনিয়াকে কিছুটা ভালো করে তোলা। সব বাচ্চারা হাততালি দিতে লাগল, কিন্তু মীরা চুপ ছিল। সে জানত এই গল্পটি অন্য কারোর নয়, তারই নিজের ছিল। পরে সেই রাতে যখন স্কুলের আলো নিভে গিয়েছিল এবং প্রতিটি শিশু তার হোস্টেলের বিছানায় শুয়েছিল, অর্জুন এবং অনন্যা স্কুলের উঠোনে একটি বেঞ্চে বসেছিলেন।
চাঁদনি পুরোপুরি ছড়িয়েছিল। বাতাসে মাটি এবং আশেপাশের ফুলের সুগন্ধ ছিল। তুমি কি কখনো ভাবো, অনন্যা জিজ্ঞেস করলেন, যে যদি সেই রাতে আমি তোমাকে না ডাকতাম তাহলে কি হতো? অর্জুন চুপচাপ বললেন, হয়তো তুমি আমাকে অন্য কোথাও পেতে, কারণ আমি বিশ্বাস করি যে মানুষজন একে অপরের জীবনে পরিবর্তন আনে, তারা কোনো না কোনো মোড়ে অবশ্যই দেখা করে। আমি জীবনে খুব দেরিতে শিখেছি, অনন্যা বললেন, যে ভালোত্ব দেখা যায় না, অনুভব করা যায়। এবং আমি তোমার ভালোত্ব প্রতিটি সেই মুহূর্তে অনুভব করেছি যখন তুমি কিছু না বলেও অনেক কিছু করেছ। অর্জুন তার হাত ধরলেন। তোমাকে ছাড়া এই সবকিছু সম্ভব ছিল না, তিনি বললেন। অনন্যা তার দিকে তাকালেন। না অর্জুন, তোমাকে ছাড়া এই সবকিছু অর্থহীন ছিল। কিছু মুহূর্ত দুজনেই চুপ রইলেন, কিন্তু সেই নীরবতাই ছিল এক গভীরতা যা কোনো শব্দের চেয়ে বেশি ছিল। তারপর হঠাৎ মীরা দৌড়ে এলো। ভাইয়া, দিদি, জলদি এসো, দেখো আকাশে তারা ভেঙেছে। তারা দুজন উঠলেন এবং তার সাথে গিয়ে খোলা মাঠে দাঁড়ালেন। উপরে আকাশে একটি উজ্জ্বল রেখা ভেঙে গেল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল। আমরা কি কিছু চাইতে পারি? মীরা জিজ্ঞেস করল। অর্জুন বললেন, যদি তুমি মন থেকে চাও তবে অবশ্যই। মীরা চোখ বন্ধ করল এবং কিছু চাইল। অনন্যা তার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি চাইলে? মীরা হাসল, যেন আমাদের ট্রাস্ট কখনো বন্ধ না হয় আর আপনারা দুজন সব সময় একসাথে থাকেন। অর্জুন এবং অনন্যা একে অপরের দিকে তাকালেন। কখনো কখনো শিশুদের প্রার্থনা সবচেয়ে সত্য হয়। তারা দুজন একসাথে সেই ভেঙে যাওয়া তারার দিকে তাকিয়ে রইলেন। তাদের পেছনে স্কুলের ইমারত ছিল, যার দরজায় লেখা ছিল নির্মল হৃদয়, যেখানে প্রতিটি হৃৎস্পন্দনের বাঁচার অধিকার আছে। এবং এরই সাথে একটি যাত্রার সমাপ্তি নয়, বরং একটি নতুন শুরু হয়ে গিয়েছিল।